প্রথমেই সকলকে জোহার নমস্কার। আর আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং চর্চিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা গুরুত্বপূর্ণ কেন না, আমরা সোশ্যাল মিডিয়া যদি এখন খুলি, বিশেষ করে ফেসবুকে বা ইউটিউবে, তো ঝাড়খণ্ডে একটা বিরাট বড় একটা ঝড় উঠিয়েছে। সেই ঝড়টা কাদের বিরুদ্ধে? না, কুর্মীদের বিরুদ্ধে। কারা উঠাইছে? না, বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠনের নেতা। তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সড়ক পথ, তারা সমস্ত জায়গায় কিন্তু কুর্মীদের বিরুদ্ধে তারা একটা যে আন্দোলন, সেই আন্দোলন শুরু করে দিয়েছে। তাদের দাবি বা যুক্তি কিনা কুর্মীরাকে কোনোভাবেই এসটি বা শিডিউল ট্রাইব করা যাবে নাই। আর এই যে বিভিন্ন আদিবাসী সংগঠনের এই যে বিরোধিতা, এই বিরোধিতা সবচেয়ে বেশি পরিমাণে অর্থাৎ এত বাড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে 20 সেপ্টেম্বরে রেল ডাকা। কুর্মীরা যখন থেকে তাদের 20 সেপ্টেম্বরে তারা ঝাড়খণ্ড রাজ্যের একাধিক জায়গায় তারা রেল ডেকাইছে, তখন থেকে কিন্তু বেশ কিছু আদিবাসী সংগঠন তার আগে থেকে লড়ি চড়ি ছিল, তবে তারপরে কিন্তু ইয়ারা আরো বেশি লড়ে যায় এবং তারা কি করে, সরাসরি সড়ক পথে হোক, পথসভা করে হোক, র্যালি করে হোক, সাংবাদিক সম্মেলন ডাকে হোক, বিভিন্ন জায়গাতে ধর্ণা প্রদর্শন করে হোক, বিভিন্ন জায়গাতে ডেপুটেশন করে হোক, তারা বিভিন্ন জায়গাতে কি করছে না, এই কুর্মী জাতি, এই কুর্মী সম্প্রদায়ের মানুষের বিরোধিতা করছে। তো এই যে যখন তারা বিরোধিতা করছে, তখন সাংবাদিকদের মুখোমুখি হইতে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন, বিশেষ করে কুর্মী সমাজের মানুষদের কাছে তারা ছুড়ে দিয়েছে। আর সেই প্রশ্নের উত্তরেই যে যোগ্য জবাব, সেই যোগ্য জবাব দেওয়া হবে এবং সমগ্র জাতি সম্প্রদায়ের মানুষকে এই বিষয়টা, অর্থাৎ তারা যে প্রশ্নটা বারবার ছুড়ে দিচ্ছে কুর্মী সমাজের মানুষদের, তো সমগ্র জাতি সম্প্রদায়কে জানতে হবে এবং তারাও যাতে জবাব দিতে পারে, সেই জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথমেই বলে রাখি, তারা বিশেষ করে যে প্রশ্নটা বারবার কুর্মী সমাজ বা কুর্মী সম্প্রদায়ের মানুষদের দিকে আঙ্গুল তুলেছে, সেটা কি না, কুর্মীরাও তারাও স্বীকার করছে যে হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডে কোনো জায়গাতে হয়তো কুর্মীরা ছিল আমার সঙ্গে প্রিমিটিভ ট্রাইব, অ্যাবরিজিনাল ট্রাইব বলা হয়েছে, কিন্তু কুর্মীরা নিজের দোষে বাদ গেছে। কি করে বাদ গেল ওরা বলছে না, কুর্মীরা বাদ গেলছে, তারা ক্ষত্রিয় হতে গেছিল। তারা বললো যে আমরা শিবাজির বংশধর। কুর্মীরা বললো তৎকালীন সময় আমরা শিবাজির বংশধর। এবং 1929 সালে 1929 সালে তারা মানভূমের বুকে একটা বিরাট বড় জনসভাও করেছিল। সেই জনসভাতে কি বার্তা দেওয়া হয়েছিল না, মদ মুরগি মাংস ছাড়ো এবং বাহুন দিয়ে বিয়া করো। মদ মুরগি মাংস ছাড়ো এবং বাহুন দিয়ে বিয়া করো। ইয়ার পর থেকে কুর্মীরা কি, তারা নিজেদেরকে ক্ষত্রিয় বলতে শুরু করে দেয়, তারা নিজেদেরকে উঁচু জাতি বলতে শুরু করে দেয় এবং তারা বলে যে এই সমস্ত যারা অন্যান্য জনগোষ্ঠী রয়েছে তাদের সাথে তাদের কিন্তু কোনো প্রকার মিল নাই, তারা উঁচু জাতি, তারা ক্ষত্রিয়, তারা শিবাজির বংশধর। আর সেই কারণেই নাকি কুর্মীরাকে বাদ দেওয়া হয়। তো প্রশ্ন এখানে একটা রয়েই গেল যে কুর্মীরাই কি শুধু খুঁজেছিল ক্ষত্রিয় হইতে? তৎকালীন সময়ে কুর্মীরাই কি শুধু হয়েছিল ক্ষত্রিয় হইতে? আর এই ক্ষত্রিয় করণের কারণে কি কুর্মীদেরকে শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হয় নাই? এই যে কুর্মীদের যে ক্ষত্রিয় আন্দোলন, যেটা আমরা তৎকালীন সময়ে মানভূম এবং ছোটনাগপুরে দেখতে পাই, তো এইটার কারণে কি কুর্মীরাকে শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হয়নি তৎকালীন সময়ে? আর এখন সেই কুর্মীরাই সুযোগ সুবিধা পাওয়ার লোভে তারা কি বলছে না, যে তাদেরকে এসটি করো। তাহলে অতদিন তারা কোথায় ঘুমাইছিল? তারা নিজেকে যখন শিবাজির বংশধর বলছে, তারা নিজেকে যখন উঁচু জাতি বলছে, তখন তারা আজকে কেন আদিবাসী হইতে চাইছে? তো এখানে সকল বন্ধুদেরকে জানা দরকার যে তৎকালীন সময়ে জানতে গেলে, তখনকার বিষয় জানতে গেলে, তাহলে তখনকার সময়ে আমাদেরকে জানতে হবে যে তখনকার সময়ে কুর্মীরাই কি শুধু ক্ষত্রিয়করণের জন্য আন্দোলন করেছিল নাকি অন্যান্য আদিবাসী গোষ্ঠীও করেছিল? তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে। তো প্রথমেই চলে আসি কুর্মীদের বিষয়টা। তাদের একাংশ যে বারবার যুক্তি তুলছে, তা সেটা একদম বলা যেতে পারে পুরাটা না হইলেও কিছুটা সঠিক। কারণ কুর্মীদের মধ্যে বেশ কিছু লোকজন ছিল, সমগ্র কুর্মী সমাজের মানুষ লয়, তারা উত্তর ভারতের যে কুর্মী রয়েছে, উত্তর ভারতের কুর্মীদের ফাঁদে পা দিয়ে যেটা অখিল ভারতীয় কুর্মী মহাসভা যেটা গঠন করা হয়েছিল মুজফরপুরে
মুজফ্ফরপুরে। তো সেইখানে কি হয় না, আমাদের এই ছোটনাগপুরের বেশ কিছু কুর্মী সমাজের হয়ে বেশ কিছু প্রতিনিধি সেখানে গিয়েছিল, মানে বেশ কিছু লোকজনকে সেখানে ডাকা হয়েছিল এবং সেখানে তারা পৈতা পড়ে এবং তারা কি বলে, পৈতা পড়ার পর তারা বলে আমরা ক্ষত্রিয় বটি। তারা কি বলে না, আমরা ক্ষত্রিয় বটি। এবং তারা কি করবে না, ছোটনাগপুরে তারা কি করবে, এই অর্থাৎ এই ছোটনাগপুরে যে সমস্ত কুর্মী মাহাতো সম্প্রদায়ের মানুষেরা বসবাস করত তাদের মধ্যে কি করবে, তাদেরকে পৈতা পড়াবার যে দায়িত্ব, অর্থাৎ তাদেরকে ধর্মান্তরিত, তাদেরকে ক্ষত্রিয়করণের যে দায়িত্ব কিন্তু এই লোকলার উপর দেওয়া হয়। এবং আমরা দেখি তারা ছোটনাগপুরের বুকে এসে তৎকালীন সময়ে মানে এখন যেটা আমরা বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা বলছি, বিভিন্ন জায়গাতে তারা কি করে, মিটিং মিছিল করে, বিভিন্ন জায়গাতে সভা করে। তাদের টার্গেট বা লক্ষ্য কি ছিল না, ছোটনাগপুরের যে কুর্মী জনগোষ্ঠী রয়েছে তাদেরকে ক্ষত্রিয় ধর্মে ধর্মান্তরিত করা, তাদেরকে ক্ষত্রিয়করণ করা। তবে এই যে চাইল্ডটা বেশ কিছু মানুষের, যারা হয় টাকার বিনিময়ে বা সমাজে তখন উচ্চ প্রতিষ্ঠান পাওয়ার জন্য বা সেটা যে কোনো বিনিময়ে হোক, তারা যে এই ধরনের যে একটা ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিল, তারা যখন এই ছোটনাগপুরে এই প্রচার করতে এইসব শুরু করলো, যেখানেরও বিশেষ করে যারা কুর্মী জনগোষ্ঠী রয়েছে তাদেরকে কিভাবে ধর্মান্তরিত করব, ইয়ার বিরোধিতা কিন্তু এখানকার যারা তৎকালীন সময়ে আদিম জনগোষ্ঠী কুর্মী জাতি ছিল তারা কিন্তু জোরদার বিরোধিতা করেছিল। সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে 1929 সালে পুরুলিয়ার যে ঘাঘরজুড়ি গ্রাম রয়েছে, পুরুলিয়া টাউনের পাশে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে ঘাঘরজুড়ি গ্রাম রয়েছে, সেইখানে তৎকালীন পঞ্চকোটের রাজা মহারাজা জ্যোতির্প্রসাদ সিংদেবের পুরোহিতে একটা ক্ষত্রিয় মহাসভার আয়োজন করা হয়েছিল। সেই মহাসভাটার মূল উদ্দেশ্য কি ছিল না, কর্মীদের ক্ষত্রিয়করণ করা এবং কর্মীদের পৈতা পড়ানো। তাইলে সেই সময় বেশ কিছু মানুষ, সেটা প্রলোভনের শিকার হয়ে হোক বা তাদের মূর্খতার কারণে হোক, তারা কিন্তু পৈতা পড়ে এবং তারা তাদের যে স্বধর্ম ছিল সেই স্বধর্ম ত্যাগ করে তারা পরধর্ম গ্রহণ করে। তবে একটা কথা মনে রাখবে বন্ধুগণ, স্বধর্মে নিধনং সেরহ পরধর্ম ভয়াবহ, স্বধর্মে নিধনং সেরহ পরধর্ম ভয়াবহ। আর সেইটাই কিন্তু করেছিল বেশ কিছু কুর্মী সমাজের মানুষজন। সেটা বিভিন্ন কারণে তারা কি করে, নিজের ধর্মের তা ছাড়িয়ে তারা পরধর্ম গ্রহণ করে এবং পৈতা পড়া যে একটা আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এই মানভূমের বুকে বিশেষ করে শুরু হয় এবং তারা একটা বড় ডাক দেয় যে মদ, মুরগি, মাংস ছাড়ো এবং বাহুন দিয়ে বিয়া করো। কিন্তু একদিকে যখন কুর্মী সমাজের বেশ কিছু মানুষজন প্রলোভনে পা দিয়ে এই পৈতা পড়া আন্দোলন শুরু করে, তখন বেশ কিছু তৎকালীন সময়েও কিন্তু কুর্মী সমাজের সচেতন মানুষজন ছিল, সচেতন নাগরিক ছিল। তারা কিন্তু তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতিকে তারা ভুলে যায় নাই। তারা কিন্তু কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেয় নাই, তারা কিন্তু কোনো প্রলোভনের ফাঁদে পা দেয় নাই, তারা কিন্তু এর তীব্র বিরোধিতা করেছিল। এবং একদিকে যখন বেশ কিছু মানুষ পৈতা পড়া আন্দোলন শুরু করে, তখন অপরদিকে বেশ কিছু মানুষও শুরু করে দেয় পৈতা ফেঁকো আন্দোলন, পৈতা ফেঁকো আন্দোলন। তাহলে অত বড় ক্ষত্রিয়করণের প্রক্রিয়া আমাদের এই ছোটনাগপুরের বুকে শুরু হইলো, পরবর্তী সময়ে দেখা যায় মাত্র কয়েক পার্সেন্ট বলা যেতে পারে, যে কয়েক পার্সেন্ট, 1%, 2%, এটার কোনো হিসাব নাই, তবে খুবই কম পরিমাণে কিন্তু মানুষ এই পৈতা পড়েছিল। কিন্তু বেশিরভাগ বলা যেতে পারে 80-90%, হয়তো তার বেশিও হইতে পারে, এটা আমি একটা আনুমানিক বলছি, হয়তো বেশিও হইতে পারে, তারা কিন্তু এই পৈতা ফেঁকো আন্দোলন বা এই কুর্মীদের ক্ষত্রিয়করণের বিষয়টাকে সাপোর্ট করে নাই। তাহলে অনেকের যুক্তি কি, যে যেহেতু কুর্মীরা তৎকালীন সময়ে এই ক্ষত্রিয়করণের আন্দোলন করেছিল, তাই কুর্মীরাকে শিডিউল ট্রাইব বা এসটি তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং 1931 সালে যে জনগণনা হয় সেই জনগণনা থেকেও বাদ দেওয়ার যে মূল কারণ, ট্রাইব লিস্ট থেকে বাদ দেওয়ার মূল কারণ হচ্ছে কুর্মীদের এই ক্ষত্রিয়করণের আন্দোলন। তবে এখানে একটা বড় প্রশ্ন চিহ্ন রয়ে যায়, ক্ষত্রিয়করণ বা হিন্দুকরণের যে প্রক্রিয়া বা এই যে উঁচু জাতি বা সামাজিক প্রতিষ্ঠানের যে সেইটা কি শুধুমাত্র কুর্মীদের মধ্যে শুরু হয়েছিল নাকি অন্য কোনো আদিবাসীরাও করেছিল, অন্য কোনো আদিবাসী গোষ্ঠীর সম্প্রদায়রাও আন্দোলন করেছিল? এই সম্পর্কে হয়তো অনেকেই জানে নাই। তো তাই আজকে আমি বিশেষ করে একটা বই পড়তেছিলি, সেই বইটার নাম হচ্ছে বৃহৎ ছোটনাগপুরকে আদি বুনিয়াদি। বইটার নাম কি? বৃহৎ ছোটনাগপুরকে আদি বুনিয়াদি, যেটার লেখক হচ্ছে সুনীল কুমার মাহাতো। তো সকলকে এই বইটা পড়ার একবার অনুরোধ রইল। এই বইটাই বিশেষ করে আমরা যদি দেখি যে তৎকালীন সময়ে, শুধুমাত্র তৎকালীন সময় যদি আমরা তাকান দেখি, অর্থাৎ 1910, 20, 30 সাল, মানে
স্বাধীন ভারতবর্ষের আগে, ভারতবর্ষ স্বাধীনতা লাভের আগে, তখন শুধুমাত্র কুর্মীদের ক্ষত্রিয়করণের প্রক্রিয়াই শুরু হয়নি, অন্যান্য যে সমস্ত জাতি জনগোষ্ঠী ছিল, ওরাও, তারপর ভূমিজ, সাঁওতাল, তাদেরও কিন্তু যে হিন্দুকরণের প্রক্রিয়া, সেই হিন্দুকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল তৎকালীন সময়ে। তার এই প্রমাণ কিন্তু পরিষ্কার এই বইতে উল্লেখ রয়েছে। আমরা 7 নম্বর পেজে আমরা যদি দেখি, বিশেষ করে যদি দেখি 1914 সালে, 1914 সালে আমরা একটা সবচেয়ে বড় দেখি যে ওরাওদের নেতৃত্বে, ওরাও যেটা বর্তমানে শিডিউল ট্রাইব বা লিস্টেড এসটি যারা রয়েছে, তাদের একটা আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলনটার নাম কি হয়েছিল? টানা ভগৎ আন্দোলন। সালটা কত? 1914 থেকে 1919 সালে টানা ভগৎ আন্দোলন শুরু হয়। যাত্রা ওরাওয়ের নেতৃত্বে পুরা ছোটনাগপুর জুড়ে কিন্তু এই আন্দোলনটা শুরু হয়। এবং টানা ভগৎ আন্দোলনে নেতৃত্ব কারা দিয়েছিল? না যাত্রা ওরাও আর তুরিয়া ওরাও 1913 থেকে 1914 সালে তারা স্থাপিত করে এবং এই আন্দোলনটা শুরু করা হয়। এবং এই আন্দোলনেরও মূল উদ্দেশ্য কি ছিল? না মদ মুরগি মাংস ছাড়ো। এখানে কিন্তু লেখা রয়েছে ওই জন্য, शुरू में टाना भगत समुदाय ने आदिवासी समाज में पशु बोली, मांस भक्षण, जीव हत्या, शराब सेवन आदि को छोड़कर शास्त्रीय जीवन यापन करने का अभियान छेड़ा। तो এখানে বিষয়টা পরিষ্কার যে টানা ভগৎ আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? না যে সমস্ত আদিবাসী সমাজে যে পশু বলি প্রথা রয়েছে, সেই পশু বলি প্রথাকে দূর করা, জীব হত্যা বন্ধ করা, এবং যেটা শরাব সেবন করা হয় সেইটা বন্ধ করে কি এক ধরনের শাস্ত্রিক জীবন যাপন করার জন্য এই টানা ভগৎ আন্দোলনটা শুরু করা হয়েছিল। তো তারপরে দেখা যায় যে এই আন্দোলন কিন্তু বিভিন্ন জায়গাতে শুরু হয় এবং এই টানা ভগৎ आंदोलन के बाद ही यात्रा उराव का नाम यात्रा भगत और तुरिया उराव का नाम तुरिया भगत पड़ा। देवमती भगत, सिसाई, शिबू भगत माड़ोर, बलराम भगत घाघरा। तो जब शिबू भगत ने टाना भगतों को मांसो खाने का इजाजत दे दी, तब टाना भगत 2 भागों में विभक्त हो गया, आरुआ भगत और जुलुआ भगत। তাহলে এইখান থেকে পরিষ্কার যে তৎকালীন সময়ে শুধুমাত্র যে কুর্মীদের যে ক্ষত্রিয়করণের প্রক্রিয়া বা কুর্মীদের যে হিন্দুকরণের প্রক্রিয়া শুরু করা হয় নাই, ওরাওদের মধ্যে কিন্তু এই যে একটা তীব্র আন্দোলন, সেই আন্দোলন শুরু হয়েছিল। তো এরপর চলে আসি এই বইয়ের যেটা 51 নম্বর পেজে আছে, এই অধ্যায়টার নাম বলে রাখি প্রথমেই, आदिवासियों को ক্ষত্রিয় বানানে কা জাল। আদিবাসীও কো ক্ষত্রিয় বানানে কা জাল, মানে কারো মনে যদি কোনো ডাউট থাকে যে এই হয়তো উদুমায় বুকে বলছে, ইয়ার প্রমাণ কি, তথ্য কি, তো তাদেরকে বলবো যে এই আদি বুনিয়াদি বইটা পড়তে, যেটা সুনীল কুমার মাহাতোর লেখা, এবং সেই বইয়ের যে 11 নম্বর অধ্যায় আছে, সেখানে অধ্যায়টার নাম কি? আদিবাসীও কো ক্ষত্রিয় বানানে কা জাল। তো এখানে আমরা দেখি এই যারা ওরাও এবং কুর্মী ছাড়াও আরো বেশ কিছু জনগোষ্ঠী বা আদিবাসী গোষ্ঠী, তারাও যে সেই ফাঁদে পা দিয়েছিল। তার মধ্যে দেখি 1914 সালের ট্রেলে তারপরে দেখা যায় যে চেমেংজুড়ি, तत्कालीन बांग्लार चेमेंगजुड़ी 1928 साले सावताल आदिवासी का संस्कार विषय के एक महासभा अनुष्ठित हुआ, जिसमें कलिकापुर, दामपाड़ा, सिल्दा, बैठागोड़ा, कुचुड़पीर, पावरा, आसानबनी, मयूरगंज, डुमरापी, हुलुदपुकुर, पड़ाहाट स्टेट के माझी परगना के ओर से सिद्धांत लिया गया कि सावताल लोग जाति के स्थान पर क्षत्रिय लिखेंगे एवं पदवी में राय लिखेंगे। তাহলে কি লিখবে না জাতির জায়গায় ক্ষত্রিয় ক্ষত্রিয় এবং যেটা পদবি ব্যবহার করে, যে টাইটেলটা ব্যবহার করা হয়, সেই জায়গায় কিন্তু রায় লিখার কথা বলা হয়। এবং বিবাহ মে নাচ গান নেই করেঙ্গে, বিবাহ মে নাচ গান নেই করেঙ্গে। তো যেমন কুর্মীদের মধ্যে ক্ষত্রিয়করণের প্রক্রিয়া শুরু হয়েছিল বা হিন্দুকরণের প্রক্রিয়া, সেরকম কিন্তু ওরাওদের মধ্যে হয়েছিল, সেরকম কিন্তু সাঁওতালদের মধ্যে শুরু হয়েছিল। তারপরেই আমরা দেখি যে 1927 সালে मालदा में जीतू सावताल বা जीतू हेम्ब्रम, की नाम जीतू सावताल বা जीतू हेम्ब्रम ने दिनाजपुर के वकील काशी सबर चक्रवर्ती से हिंदुत्व को प्रेरणा पाकर सत्यम शिवम धर्म प्रचार किया था। फिर ये धार्मिक उन्माद राजनीतिक मोड़ ले चुका था और 1932 সালে এই জিতু সাঁওতালের নেতৃত্বে পান্ডুয়ার যে আদিনা মসজিদ রয়েছে, সকলে হয়তো মসজিদটার নাম শুনবে, এটা একটা বিখ্যাত মসজিদ। পান্ডুয়ার যেটা আদিনা মসজিদ রয়েছে, সেই মসজিদ দখল করার সময় কি হয় না গুলি মারে তাকে হত্যা করা হয়।
তাহলে এটা ছিল। ইয়ার পরে চলে আসি আর একটা তারপরের পেজে যেটা আছে যে মানভূম ভূমিজ ক্ষত্রিয় সমিতি 1935 সালে দীনবন্ধু সিং সর্দারের নেতৃত্বে, কবে 1935 সালে দীনবন্ধু সিং সর্দারের নেতৃত্বে মানভূম ভূমিজ ক্ষত্রিয় সমিতি গঠন করা হয় এবং প্রায় 59টা গ্রাম মিলে চেলামাতে একটা বিরাট বড় সম্মেলন হয়। এবং যেই সম্মেলনে কি বলা হয়েছে, সম্मेलने की बोलছে ना, ये एक त्योहारी एवं पांडा ब्राह्मण के उड़ीसा से निमंत्रण करके बुलाया गया था। इस सम्मेलन का जो प्रधान वक्ता था दीनबंधु सिंह सरदार बोले थे कि हमारे आसपास के हिंदू लोग ये बोलना शुरू कर दिए हैं कि भूमिज लोग धीरे धीरे आदिवासी होते जा रहे हैं। वो लोग हम लोगों को ऊपर उपहास कर रहे हैं एवं कह रहे हैं कि हम लोग हिंदू शास्त्र का उल्लंघन कर रहे हैं। हम लोग को हड़िया दारू छोड़ना होगा और हिंदू धर्म का आचरण करना होगा, हिंदू धर्म का आचरण करना होगा। তাহলে এখানে দীনবন্ধু সিং সরদার যিনি মানভূম ভূমিজ ক্ষত্রিয় সমিতির যিনি মানে ম্যান লিডার, উনিও কিন্তু এখানে পরিষ্কার ভাবে তৎকালীন সময়ে ভূমি সমাজকে একটা বার্তা দিচ্ছে। সেই বার্তাটি কি না, আজ যারা মানে তৎকালীন সময়ে যারা ভূমিজ তারা হিন্দু ধর্মটা ত্যাগ করে তারা হিন্দু ধর্মের ন্যায় নীতি ছেড়ে তারা অন্যদিকে তারা সরে যাচ্ছে, তাই তাদেরকে আহ্বান করা হচ্ছে তারা পুনরায় যাতে হিন্দু ধর্মের আচার ন্যায় নীতি পালন করে এবং যে সমস্ত এই যে বিশেষ করে হাড়িয়া দারু তারপরে এই মুরগা কাটা এই সমস্ত জিনিস ছাড়ার কথা বলা হয়। তো এখানে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেল বন্ধুগণ, সেই প্রশ্নটা কি, তাহলে ধর্মান্তরিতকরণের যে আন্দোলন বা ক্ষত্রিয়করণের যে আন্দোলন, সেই ক্ষত্রিয়করণের আন্দোলন শুধুমাত্র কুর্মীরাই যুক্ত ছিল নাই, বাকি একাধিক জনগোষ্ঠীরা যুক্ত ছিল, যার প্রমাণ কিন্তু পরিষ্কার রয়েছে। তাইলে আজ যদি আমরা বর্তমান সময় লক্ষ্য করি যারা এই বড় বড় কথা বলছে তাদেরকে তো এই বিষয়টাও তুলে ধরতে হবে যে তাদের সমাজের মধ্যে তো এক সময় বেশ কিছু মানুষ এই ফাঁদে পা দিয়ে তারা আন্দোলন করেছিল, তারা ফাঁদে পা দিয়ে আন্দোলন করেছিল, এই ধরনের প্রলোভনের ফাঁদে পা দিয়ে বেশ কিছু লোক। তাহলে আজ শুধুমাত্র কুর্মীরাই কেন বাদ পড়ে গেল, যেহেতু তৎকালীন সময়ে ক্ষত্রিয়করণের আন্দোলন কুর্মীরাও করেছিল, ওরাও করেছিল, এতে পরিষ্কার এটাই উল্লেখ আছে। সাঁওতালদেরও বেশ কিছু লোকজন করেছিল, ভূমিজদেরও বেশ কিছু লোকজন করেছিল, তাহলে বাদ শুধুমাত্র কুর্মীরাই কেন পড়িল? তাইলে যদি ক্ষত্রিয়করণের ব্যাপারটা যদি সবচেয়ে বড় কারণ হইতো তাহলে এই সমস্ত জাতি জনগোষ্ঠীকেও বাদ দেওয়ার কথা ছিল, এই সমস্ত আদিবাসী গোষ্ঠীকেও বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু তারা বাদ পড়েছে কি? প্রশ্ন হচ্ছে তারা বাদ পড়েছে কি? তারা বাদ পড়ে নাই। অতএব এইটা একটা বিষয় পরিষ্কার যে ক্ষত্রিয়করণের বিষয়টা কর্মীদের এসটিকরণের পথে যে বাধার কথা বলা হয়েছে, যেটা বাদ দেওয়ার কথা বলা হয়েছে, সেটা পুরাপুরি ভুল বা ভ্রান্ত ধারণা ছাড়া আর একটা কোনো কিছুই নয়। তো এই বিষয়ে অবশ্যই কারো মনে যদি কোনো ডাউট থাকে, পরিষ্কার কথা, এটা কিন্তু আমার মুখের কথা লয় যে আমি নিজের মনে যা এসছে আমি বকে দিচ্ছি, এটা কিন্তু আমার মুখের কথা লয়, পরিষ্কার কথা যে যাদের মনে কোনো প্রকার ডাউট আছে তারা তাদের যদি ডাউটটা ক্লিয়ার করতে চাও তাহলে অবশ্যই এই বইটা পড়ো। এই বইটা পড়ে কিন্তু অনেক কিছু জানতে পারবে, আমিও কিন্তু অনেক কিছু জানিয়েছি। সুনীল কুমার মাহাতোর লেখা বৃহৎ ছোটনাগপুরকে আদি বুনিয়াদ, আর পেজ নাম্বার থেকে অধ্যায় নাম্বার আমি সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো যাই হোক বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো এই ভিডিওর শেষে তোমাদের নিজস্ব ব্যক্তিগত কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ততক্ষণ অবধি সকলকে জোহার, নমস্কার জানাই। চলো দেখা হচ্ছে ইয়ার পরবর্তী ভিডিওতে।